আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছো একটু জানাও যে আজকে সাউন্ড ঠিক আছে নাকি। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই জানাও। আঞ্জুমান আক্তার ওয়ালাইকুম আসসালাম, শারমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে, আর একটু জানাও যে মানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা যারা ক্লাসে যুক্ত আছো যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাস শুরু করব। ওকে, সবাই বলতেছে অল ক্লিয়ার। আশা করি আজকে সাউন্ডের সমস্যার কথাও না, কারণ আগের দিন যে প্রবলেমটা ছিল সাউন্ডে সেটা ফিক্স করা হয়েছে। হ্যাঁ, ওকে, তো চলো আমরা পড়াশোনা শুরু করি। আমরা আগের দিন কোন পর্যন্ত পড়ছিলাম? নবাবী শাসন পর্যন্ত পড়ছিলাম, তাই না? মুঘল সমাজের পতনও পড়ছিলাম। ওকে, আজকে আমরা পড়বো ব্রিটিশ শাসন আমল থেকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, 1 মিনিট একটু তোমরা লাইনে থাকো। ওকে, আচ্ছা ঠিক আছে।
দেখো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখো ব্রিটিশ শাসনামল। আচ্ছা আমরা আগের দিন কি পড়ছি? আচ্ছা ব্রিটিশ শাসনামল পড়ার আগে আমরা একটু বাংলা নবাবী শাসন, যেটা আমরা আগের দিন পড়ছিলাম, এই নবাবী শাসনটা একটু রিকল করি। হ্যাঁ, কারণ নবাবী শাসনের সাথে আসলে ব্রিটিশ শাসনামলের একটা লিঙ্ক আপ আছে। কারণ নবাবদের টাইমে তো আসলে আমাদের বাংলায় বা ভারতবর্ষে তখন ইংরেজদের আগমন ঘটে। ওকে, তো দেখো এখানে যেটা পড়ছিলাম আমরা, যে বাংলার প্রথম নবাব বা প্রথম স্বাধীন নবাব ছিল কি? মুর্শিদ কুলি খান। ঠিক আছে, আর যদি বলে বাংলার শেষ দেওয়ান, সেটাও কি? মুর্শিদ কুলি খান। এবং ওই যে বললাম যে 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 যখন আসে সে তখন তার নিজের নামে সুবিধাটাই করতে চায়। তো মুর্শিদ কুলি খান কি করছিল? বাংলা রাজধানীটাকে তখন মুর্শিদাবাদ স্থানান্তর করেছিল, তাই না? তার আগে আবার এই যে সম্রাট জাহাঙ্গীর কি করছিল? যে বাংলা রাজধানী ঢাকায় নিয়ে আসছিল এবং তখন ঢাকার নামকরণ করছিল, হলো ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। ঠিক আছে, মানে যে যার যার নামের সদ্ব্যবহার করে, মানে সরি সুব্যবহার করে। হ্যাঁ, ওকে, হ্যাঁ সদ্ব্যবহারও বলা যায়। ওকে, যাই হোক, তারপরে দেখেন বলছে মারাঠাদের প্রতিহত করেন নবাব আলীবর্দী খান। আর বাংলার শেষ স্বাধীন হল নরসিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব হলো নিজামউদ্দৌলা। তার মানে এখানে দেখো যে দুইটা কথা আছে, শেষ স্বাধীন নবাব আর একটা হলো শেষ নবাব। ঠিক আছে, এই স্বাধীন কথাটা কিন্তু চেঞ্জ আছে, একটা জায়গায় আছে আর একটা জায়গায় নাই। আমি আগের দিন বুঝাই দিয়েছিলাম যে স্বাধীন আর পরাধীন আসলে কি। স্বাধীন মানে এখানে বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, তার মানে সিরাজউদ্দৌলাকে কেউ ডমিনেট করতো না, সে নিজে পুরো বাংলাটাকে নিজের ইচ্ছা মতো চালাইতো। হ্যাঁ, কিন্তু এই যে শেষ নবাব নিজামউদ্দৌলা, তাকে সে কিন্তু নিজের ইচ্ছা মতো চালাইতে পারতো না, তাকে ইংরেজরা ডমিনেট করতো। হ্যাঁ, ইংরেজরা যেভাবে বলতো তার ইংরেজদের কথা মতো সেভাবে বাংলাকে পরিচালনা করতো। ওকে, তো এই তো আসলে বাংলা নবাবী শাসন এভাবে চলতো। ওকে, এখন দেখো এখানে বলছে যে ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ শাসন আমল। ওকে, এখন এখানে প্রথমে যেটা বলছে আমাদের পড়া, যেখানে প্রথমে শুরু আজকে দেখো দেখো এখানে বলছে যে সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসেন। মাত্র কত বছর বয়সে ভাইয়া? মাত্র 23 বছর বয়সে। আচ্ছা আমরা কালকে আর একটা জিনিস পড়ছিলাম না, কার কথা? সম্রাট আকবরের কথা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা দেখি তোমাদের কার কার মনে আছে বলো তো, সম্রাট আকবর কত বছর বয়সে দিল্লি সিংহাসনে বসেন? একটু কমেন্ট করো তো, দেখি কার কার মনে আছে যে সম্রাট আকবর কত বছর বয়সে দিল্লি সিংহাসনে বসে? এটা কিন্তু বুঝাইছিলাম। হ্যাঁ, মানে পড়াইছিলাম আগে, আমরা পড়ছিলাম। তো সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসেন, আর সম্রাট আকবর কত বছর বয়সে বসছিলেন? একটু কমেন্ট করো সবাই, দেখি দেখি কার কার মনে আছে। ঠিক আছে, সূচনা করি বলছে 15 বছর। 15 না? আচ্ছা আর কেউ? আচ্ছা মুন্নি বলতেছে 17 বছর। বলো তো, আর দু একজন বলো দেখি কার মনে আছে। আঞ্জুমান আক্তার বলছে 13 বছর। হ্যাঁ, তোমাদের রাইট অ্যান্সার আসলে 13 বছর। ঠিক আছে, তো মুন্নি তোমারটাও রাইট হয় নাই, সূচনা কাবির তোমারটাও রাইট হয় না। আমরা কিন্তু আগের দিন পড়ছি যে সম্রাট আকবর মাত্র 13 বছর বয়সে কি করছেন? দিল্লি সিংহাসনে বসেন। ঠিক আছে, আর আজকে কি বললাম যে সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসেন। কেমন? ওকে, হ্যাঁ সাইদা ইসলাম মৌ সে বলছে 13 বছরের বয়স। ওকে, তো চলো আমরা তারপরেরটাতে যাই। দেখো কি বলছে যে সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? সিরাজউদ্দৌলার প্রকৃত নাম হলো মির্জা মোহাম্মদ। হ্যাঁ, আরো বড় নাম, তো আমরা শুধু মির্জা মোহাম্মদটুকু মনে রাখবো। আর অনেকের মনে থাকার কথা পুরা নামটা, কারণ তোমরা সিরাজউদ্দৌলা উপন্যাসটা পড়ে আসছো অলরেডি ইন্টারমিডিয়েট, তাই না? ওকে, তারপরে দেখো এখানে বলছে সিরাজউদ্দৌলা হত্যাকারীর নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট। মোহাম্মদ বেগ। ঠিক আছে, মোহাম্মদী বেগ বা মোহাম্মদ বেগ যেটাই বলেন না কেন, এটা একটু মনে রেখো। হ্যাঁ, যে সিরাজউদ্দৌলা হত্যাকারীর নাম কি? ওকে, এখন দেখো আমি এখানে একটা ছক করে দিছি সুন্দর করে, বিভিন্ন সাল 1756 সাল থেকে শুরু করে, আচ্ছা ওটা অন্য পেজে দেখো দেখাই, 1756 সাল থেকে শুরু করে যে এখানে 1934 সাল পর্যন্ত। ঠিক আছে, মানে যেগুলো একদম মনে রাখা লাগবে মাস্ট। ঠিক আছে,
তো এগুলো আমরা একটু রিকল করি, মানে খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়া লাগবে। তো দেখো এখানে আমরা একদম 1756 সালে যেগুলো পড়বো, এখন 1756 সালে মনে রাখার মতো বা যেগুলো মনে রাখাই লাগবে এরকম ঘটনা ঘটছে মোট 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে কি ঘটছে? নবাব আলীবর্দী খান মৃত্যু ঘটছে, নবাব আলীবর্দী খানের মৃত্যু ঘটে। মানে 1756 সাল পর্যন্ত বাংলার নবাবদের ভিতরে, মানে বাংলা নবাব ছিল আলীবর্দী খান এবং সেই বাংলাকে শাসন করত। কিন্তু হঠাৎ করে কি হয়, আলীবর্দী খান মারা যায় এবং তার ফলে কি হয়, এখন ধরো 1756 সালে আলীবর্দী খান মারা গেছে, তাহলে তো ওই বছরে তৎক্ষণাৎ আরেকজনকে নবাব হইতে হবে, তাই না? তো তার মানে কি নতুন যে নবাব আসবে সে 1756 সালে আসবে, যদি না 31 নাইটে হয়, তাই না? ওকে, তো যাই হোক, তো যেহেতু 1756 সালে নবাব আলীবর্দী খাঁ মারা যায়, সেজন্য দেখো তারপরে বলছে যে 1756 সালে সিরাজউদ্দৌলা আবার কি হয়, বাংলা নবাব হন। ঠিক আছে, এবং এই যে তিনি যে বাংলা নবাব হলেন, আচ্ছা এটা নিয়ে আসলে পরবর্তীতে গ্যাঞ্জাম লাগে, ঠিক আছে, তার ভেতরে এবং তার খালার সাথে, ঘসেটি বেগমের সাথে। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে নওয়াব আলীবর্দী খান আর সিরাজউদ্দৌলা তাদের সম্পর্ক কি ছিল? তারা ছিল নানা নাতি, তাই না? এটা আমরা কিন্তু অলরেডি জানি যে নওয়াব আলীবর্দী খান ছিল সিরাজউদ্দৌলার নানা। ওকে, তারপর দেখো বলছে যে 1756 সালে কি হয়, 1756 সালে আরো 2টা ঘটনা ঘটে। সিরাজউদ্দৌলা নওয়াব হওয়ার পরেই 2টা কাজ করে, 2টা এলাকা কি করে, দখল করে। একটা হলো ফোর্ট উইলিয়াম দুর্গ, একটা কি দখল করে, ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে, একটা হলো কলকাতা দখল করে। ঠিক আছে, তো দেখো 4টা ইনফরমেশন বা 4টা প্রশ্ন, আমরা কিন্তু ডেট একটাই, 1756 সাল। কি হয় আমার সাথে সাথে বলো, যে নওয়াব আলীবর্দী খান এর মৃত্যুবরণ ঘটে, তারপর সিরাজউদ্দৌলা বাংলা নবাব হয়, তারপর সিরাজউদ্দৌলা নবাব হয়ে গেছে, এখন সে কি করবে, ভালো ভালো কাজ করবে স্বাভাবিক। তো সে কি করে, 2টা জায়গা দখল করে, একটা হলো ফোর্ট উইলিয়াম দুর্গ আর একটা হলো কি কলকাতা। ওকে, তারপরে আমরা যাই, দেখো দেখো এখানে, হ্যাঁ ওকে, এখন দেখো আমরা আরো ইনফরমেশন পড়বো, সেটা হলো 1764 সাল। 1764 সালে কি হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ। ঠিক আছে, এটা আমরা অনেক ছোট থেকে পড়ে আসতেছি। ঠিক আছে, ওই আমরা যখন ক্লাস 6-7 থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ি না, তখন থেকে পড়ে আসতেছি যে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো 1770 সাল, এটা খুবই ইম্পর্টেন্ট। 1770 সালে কি হয়েছিল, বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং দুর্ভিক্ষটার নাম হলো 76-এর মনন্তর। এখানে একটা আকার হবে 76, হ্যাঁ 76-এর মনন্তর। এখন দেখো এখানে আমরা দেখতেছি যে 1770, কিন্তু নাম কি 76-এর মনন্তর, কেন? তাহলে 70-এর মনন্তর হওয়ার কথা কিন্তু না, 76-এর মনন্তর। এই 76 নামটা আসছে বাংলা সাল থেকে। দেখো 1770 হলো ইংরেজি সাল, বাংলা সালটা ছিল 1176। এই যে 76, এই 76 থেকে আসছে 76-এর মনন্তর। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো 1828 সালে কি ঘটে, রাজা রামমোহন রায় তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কি করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ব্রাহ্মণদের নিয়ে একটা সমাজ গঠন করছিল বা একটা সমাজতন্ত্র চলতো তখন, সেটা আসলে গঠন করছিল কি রাজা রামমোহন রায়। কত সালে? 1828 সালে, হ্যাঁ, যা 1828, সুন্দর একটা ডেট, তাই না? ওকে, তারপরে দেখো 1857 সালে কি ঘটে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান ঘটে এবং বাংলায় মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। খুব ইম্পর্টেন্ট 2টা ইনফরমেশন। এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত সালে? 1857 সালে। আবার মুঘল সাম্রাজ্যের পতন সেটা কবে ঘটে? 1857 সালে, তাই না? ওকে, এটা কিন্তু আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবসান, এটা কিন্তু আমরা এমনি মনে রাখতে পারি, কারণ আমরা কি জানি 1757 সালে আসলে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় ইংরেজদের কাছে। তাহলে 1757 সালে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে মনে করো যে রাজত্ব খুলে বসলো, ঠিক আছে, আমরা কি জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা এই দেশে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো অনেক আগে আসছে। ইংরেজদের কথা যদি বলি, যে ইংরেজরা আসলে কি করছিল, 100 বছর রাজত্ব করছিল। তাহলে 1757 সাল থেকে 100 বছর করলে কি হবে, 1857 সাল হবে। তাহলে অবভিয়াসলি কি হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কিন্তু 1857 সালেই হবে। ঠিক আছে, এভাবে মনে রাখা যায়। আবার কি ঘটছিল, মুঘল সাম্রাজ্যের পতন ঘটছিল। এটা আমরা আজকে যে পরীক্ষা দিচ্ছ তোমরা, সেই পরীক্ষার কিন্তু প্রশ্নেও ছিল। ঠিক আছে, হয়তো উত্তরটা একটু ভুল ছিল, মানে প্রশ্নের উত্তর একটু ভুল ছিল, পরে আমি কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, কি হইলো, হয়ে গেল। আচ্ছা দেখো তারপর কি হয়েছে, 1864 সাল, খুব ইম্পর্টেন্ট। কি হয়েছে, ঢাকা প্রথম পৌরসভা হয়। ঠিক আছে, ঢাকা প্রথম পৌরসভা হয় কবে? 1864 সালে, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো 1905 সালে কি হয়, লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গ জিনিসটা কি, আমরা শুধু নাম শুনি বঙ্গভঙ্গ জিনিসটা কি, হ্যাঁ, কিন্তু জানি না, অনেকে জানি না, বড় অনেকে জানি। তা আমি একটু হালকা একটু বলি যে বঙ্গভঙ্গ জিনিসটা আসলে কি। তৎকালীন ওই সময়ে বিশেষ করে বঙ্গভঙ্গ, দেখো এখানে বঙ্গভঙ্গকে আমরা ভাঙলে কিন্তু বঙ্গ মানে কি, বাংলা, বঙ্গ মানে
বাংলা, আর ভাগ ভঙ্গ মানে কি ভাগ, তার মানে বাংলাকে ভাগ করছে। ঠিক আছে, বাংলা যে ছিল সেটাকে ভাগ করছে। বাংলা বলতে কোনো দুইটা অঞ্চল ছিল, বাংলা বলতে দুইটা এরিয়া ছিল, একটা ছিল পশ্চিমবঙ্গ, একটা হলো পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গটা যে বর্তমান আসাম, তারপরে যে এই পাশে যে কলকাতা, কলকাতা সেটাকেও, ঠিক আছে, এটাও এর ভিতরে অন্তর্ভুক্ত ছিল পশ্চিমবঙ্গের ভিতরে। আর পূর্ববঙ্গের ভিতরে কি ছিল, এই যে আমাদের যে বর্তমান বাংলাদেশ, এটা ছিল পূর্ববঙ্গের ভিতরে। কেমন, এই পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ, এই পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ দুইটাকে ভাগ করা হয়েছিল। কেন ভাগ করা হয়েছিল? এখানে ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। যারা হিন্দু ছিল তাদেরকে পশ্চিমবঙ্গে রাখা হয়, আর যারা মুসলিম ছিল তাদেরকে রাখা হয় পূর্ববঙ্গে। এই পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ দুটাকে আলাদা করা হয়। এটা কবে করা হয়? 1905 সালে। এবং এই যে বঙ্গভঙ্গ করছিল দুইটা জাতিকে আলাদা করার মাধ্যমে, হিন্দু আর মুসলমান, এটা কে করছিল? এটা করছিল লর্ড কার্জন। কে করছিল ভাইয়া? লর্ড কার্জন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লর্ড কার্জন। তা লর্ড কার্জন কি করছিল? বঙ্গভঙ্গ করছিল। কত সালে করছিল? 1905 সালে। ক্লিয়ার? ওকে, এখন দেখো 1908 সাল আর এই যে 1934 সাল, দুইজনে ফাঁসি দেওয়া হয়। একটা হলো ক্ষুদিরামের ফাঁসি, কত সালে? 1908 সাল। আর একটা হলো সূর্য সেনের ফাঁসি, সেটা হলো 1934 সাল। ঠিক আছে, এখন দেখো ক্ষুদিরামের ফাঁসি আর সূর্য সেনের ফাঁসি, দুইটা ডেট আলাদা। এখন এই দুইটা নিয়ে প্যাঁচ লাগে অনেকে। ঠিক আছে, মনে রাখে ঠিকই 1908 আর 1934, কিন্তু পরীক্ষায় যখন আসে তখন মনে থাকে না যে ক্ষুদিরামের 1908 নাকি সূর্য সেনের 1908। ঠিক আছে, মানে এই দুইটার ভিতরে প্যাঁচ লেগে যায়। তো এটা আমি কেমনে মনে রাখতাম? দেখো ক্ষুদি, ক্ষুদি মানে কি? ক্ষুদ্র না? আর এখানে আছে 1908। আর সূর্য জিনিসটা কি? বড় না? সূর্য সেনের সূর্যটা বড়, আর ক্ষুদিরামের ক্ষুদি মানে ক্ষুদ্র। তো ক্ষুদ্র দেখা দেখো এটা ডেটটাও ক্ষুদ্র, মাত্র 1908। আর এটা সূর্য মানে বড় জিনিস, এই জন্য এটা ডেটটাও বেশি, 1934। যেহেতু 1908 চাইতে 1934 সংখ্যাটা বড়, এই জন্য এখানে কি হয়? 1934 সালে সূর্য সেনের ফাঁসি হয়, আর 1908 সালে কার ফাঁসি হয়? ক্ষুদিরামের ফাঁসি হয়। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো, তাহলে আর প্যাঁচ লাগবে না। ওকে, তারপর দেখো 1911 সাল। 1911 সালে কি হয়? বঙ্গভঙ্গ রদ হয়। কি হয়? বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ জিনিসটা কি বলতো? কি বলতে পারবা? আচ্ছা, যদি জুমে ক্লাস নিতাম জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, তো এখানে তো আসলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, আর মেসেজে অত বড় কথা লেখা যাবে না। ওকে, যাই হোক, যারা জানো ভালো, না জানলাম একটু বলে নেই। এই যে দেখো কি বলে, এই যে আমি একটু আগে যে দেখলাম যে বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। দুইটা জাতিকে আলাদা করলাম, হিন্দু আর মুসলমানকে। পরবর্তীতে 1911 সালে এসে যে দুইটা জাতিকে যে ভাগ করলাম, আলাদা করলাম, এটাকে বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গটাকে যে করা হয়, এই বঙ্গভঙ্গটাকে বাতিল করে দেওয়া হয়। এই বঙ্গভঙ্গ বাতিলকে আসলে বলা হয় বঙ্গভঙ্গ রদ। কেমন? এবং এই বঙ্গভঙ্গ রদটা কি করে? এটা করে হলে লর্ড হার্ডিঞ্জ। কে করে? লর্ড হার্ডিঞ্জ। আমরা নামটা লিখে দিই, লর্ড হার্ডিঞ্জ। হ্যাঁ, তো লর্ড বঙ্গভঙ্গ করছিল কে? বঙ্গভঙ্গ, দেখো বঙ্গভঙ্গ করছিল হলো লর্ড কার্জন, আর বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। কেমন? ওকে, তারপরে আসো 1912 সালে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটা কমিটি গঠন করা হয়, যেটাকে বলা হয় নাথান কমিশন। কি? নাথান কমিশন, খুব ইম্পর্টেন্ট। কত সালে এটা? 1912 সালে। এবং এই যে নাথান কমিশন গঠন করা হয়, এই নাথান কমিশনের সদস্য সংখ্যা ছিল কত? 13 জন। ক্লিয়ার? ওকে, এটা একটু মনে রেখো। তারপরে দেখো এখানে বলছে 1921 সালে। 1921 সালে কি করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই যে আমরা যে 2021 সালে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উৎসব পালন করা হলো, তাই না? 2021 সালে। এভাবে মনে রাখা, যেগুলো কিন্তু আসলে মুখস্থ করা গেছে না, কারণ আমরা নিজেরা দেখছি। যেহেতু 2021 সালে আমরা দেখলাম লকডাউনের পরপরই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বিরাট আলোকে, ঠিক আছে, একটা অনুষ্ঠান করা হয়েছিল। অনেকদিন যাবৎ, প্রায় বেশ কয়েকদিন যাবত একটা উৎসব মুখর পরিবেশ ছিল ঢাকা ভার্সিটিতে। ঠিক আছে, তো এই যে ঢাকা ভার্সিটিতে 100 বছর পূর্তি 2021 সালে, তার মানে কি অবশ্যই তার 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কত সাল? 1921 সাল। ঠিক আছে, ওকে, তারপরে তো আমরা সূর্য সেনের ফাঁসি পড়লাম। ওকে, এখন আসো, এখানে আমি 4 জন ব্যক্তির নাম লিখছি এবং তাদের অবদান লিখছি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন 4 জন ব্যক্তির ভিতর 2 জন হলো দেখো ইংরেজি শাসক, একজন হলো লর্ড ডালহৌসি আর একজন হলো কি লর্ড ক্যানিং। আর 2 জন বাঙালি আছে, একজন রাজা রামমোহন রায়, একজন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এদের কাজগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের আসতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং লাগবে আমাদের। দেখো লর্ড ডালহৌসি, তিনি একজন ইংরেজ শাসক ছিলেন। তিনি কি করেন? দেখো যে রেলগাড়ি, ডাক টিকিট এবং টেলিগ্রাফ, এই 3টা জিনিসে চালু করছিল। কি কি চালু করছিল? রেলগাড়ি চালু করছিল, ডাক টিকিট চালু করছিল এবং টেলিগ্রাফ চালু করছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু প্যাচ লাগানো যাবে না। রেলগাড়ি, ডাক টিকিট আর টেলিগ্রাফ। তারপরে বিধবা বিবাহ আইন,
ঠিক আছে, বিধবা বিবাহ আইন পাশ করেন। আচ্ছা এখন দেখো এই যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে একটা কথা আছে, বিধবা বিবাহ আইন প্রবর্তন, এখানে বলছে প্রবর্তন, এখানে বলছে কি পাস, এই দুইটা হলো কিওয়ার্ড। আমি সুন্দর করে মার্ক করে দেই হাইলাইটার দিয়ে, হ্যাঁ দেখো যেখানে পাস আর এখানে হলো প্রবর্তন। হাইলাইটার কাজ করতেছে না কেন বুঝলাম না, আমি অন্য কালিতে মার্ক করে দিই। ঠিক আছে, দেখো পাস আর হলো প্রবর্তন, এই দুইটা হলো প্যাচ লাগানো যাবে না। যদি বলে যে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? দুইটার ডেটই এক, মানে একই সাল, 1856, এটা 1856। কিন্তু যদি বলে প্রবর্তন করেন কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি পাস করেন কে, 1856 সালে। দেখো তখন তো আসলে ইংরেজদের শাসন চলতেছিল এখানে, তো আলটিমেটলি হয় কি যে তখন ইংরেজ শাসকরা এগুলা কি অ্যাপ্রুভ করবে, তাই না? কিন্তু আবেদন করবে কারা? যখন বাংলা যারা জমিদার ছিল বা বাংলায় যারা মনে করো যে মহৎ ব্যক্তি ছিল তারা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছিল? এটা আবেদন করছিল বা প্রবর্তন করছিল, এবং এটাকে পাশ করাইছিল কেউ? লর্ড ডালহৌসি, একজন ইংরেজ শাসক। সে তখন কি ছিল? ইংরেজদের শাসক ছিল। হ্যাঁ, ওকে। তারপরে দেখো লর্ড ক্যানিং, সে কি করে? কাগজের মুদ্রা চালু করে। ঠিক আছে, কাগজের মুদ্রা চালু করে। ওকে, আর বিভিন্ন ধরনের মুদ্রা দেখা যাচ্ছে, স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা, এগুলো পরিবর্তে কাগজের মুদ্রা চালু করে কে? লর্ড ক্যানিং। এটা মনে রেখো, কেমন? ওকে, কাগজের মুদ্রা চালু করে কে? লর্ড ক্যানিং। তারপর দেখো রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ। কি বলা হয়? ভারতের প্রথম আধুনিক পুরুষ। এখন আধুনিক পুরুষ বলা হয় কেন? সেটা আমরা 2 নাম্বার পড়লে বুঝতে পারবো। দেখো সে কি করছিল? সতী দাহ প্রথা উচ্ছেদ করছিল। সতী দাহ প্রথা কি? দাহ মানে দহন, মানে জ্বালিয়ে দেওয়া। ঠিক আছে, সতী বলতে আসলে মনে করো যে বুঝায় যে ধরো একজন মেয়ের বা একজন ওয়াইফের হাজবেন্ড মারা গেছে। ঠিক আছে, এখন হাজবেন্ডকে তো চিতা দাহ করা হয়, মানে চিতায় পোড়ানো হবে, হিন্দু সম্প্রদায় যেটা নিয়ম। ঠিক আছে, তো চিতায় যখন পোড়ানো হবে তখন কি করা হতো? ওই তার স্বামীর সাথে সেই চিতাতে সেই স্ত্রীকেও দেওয়া হতো। স্ত্রী কিন্তু মারা যায়নি, স্ত্রী কিন্তু জীবিত। ঠিক আছে, তো তার স্বামীর মৃতদেহের সাথে কি করা হতো? জীবিত স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো। এটাকে বলা হতো কি? সতী দাহ। তো জিনিসটা খুব নির্মম ছিল না? এবং এটা ছিল একটা কুসংস্কার। কি ছিল? কুসংস্কার। ঠিক আছে, কুসংস্কার ছিল। এই যে কুসংস্কার ছিল, এ টাইপের জিনিস ছিল যে ওই স্ত্রীটা সমাজের জন্য অকল্যাণকর, ঠিক আছে, অমঙ্গলজনক। তো তাকে যদি স্বামীর সাথে দেওয়া হয় তাহলে সে হয়তো স্বামীর সাথে স্বর্গে চলে যাবে। এই টাইপের কিছু একটা থিম ছিল এই টাইম, কুসংস্কার ছিল আর কি। হ্যাঁ, তো রাজা রামমোহন রায় কি করে? এই টাইপের যত কুসংস্কার ছিল, এই কুসংস্কারগুলোকে দূর করে দেয়। হ্যাঁ, এবং এই কুসংস্কারগুলো আসছিল হলো সংস্কৃতি থেকে। পুরানো যত সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি থেকে এই কুসংস্কারগুলো আসতো। এজন্য রাজা রামমোহন রায় কি করে? যে এই সাংস্কৃতিক পড়াশোনার পরিবর্তে আধুনিক পড়াশোনা শুরু করে। যেসব পড়ালেখায় কি ছিল না? কোনো কুসংস্কার ছিল না। এজন্যই রাজা রামমোহন রায়কে কি বলা হয়? আধুনিক পুরুষ বলা হয়। হ্যাঁ, ওকে। তারপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে একটা জিনিস বলছে, সেটা হলো যে বাল্য বিবাহ এবং বহু বিবাহ প্রথা রোধ করে। ঠিক আছে, বাল্য বিবাহ মানে বাচ্চাদের বিবাহ। ঠিক আছে, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যে বিবাহ সেটা হলো বাল্য বিবাহ। আর বহু বিবাহ মানে কি? যে একজন পুরুষ একই সাথে অনেকগুলা স্ত্রী রাখে, সেটাকে বলা হয় বহু বিবাহ। তো এই দুইটাকে রোধ করছিল কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেমন? ওকে, যাই হোক। তারপরে আচ্ছা আমি একটু কমেন্ট করি, যে বলো যে যতটুকু পড়াইলাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা। শুধু পড়াইলে হবে না, আবার তোমাদের রিভিউ নেওয়া লাগবে। খালি পড়াই গেলাম, পরে প্রশ্ন করলা, অ্যান্সার দিলাম, তাহলে ঝামেলা। কেমন? আচ্ছা, কার কোনো প্রবলেম আছে কিনা একটু জানো। কমেন্ট করি, যে বলো যে যতটুকু পড়াইলাম এর ভিতরে কার কোনো প্রশ্ন। আচ্ছা বলো ক্লিয়ার কিনা, যতটুকু পড়াইছি ক্লিয়ার কিনা, নাকি কারো কোনো সমস্যা আছে একটু জানাও। যতটুকু পড়াইছি কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, তো আশা করি, হ্যাঁ অনেকে বলতেছে না ভাই সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো
তাহলে তার পরবর্তী টপিকে যাই। দেখো এখানে বলছে বিবিধ। বিবিধ মানে আসলে অনেক কিছু মিলে যখন একটা টপিক বানায় সেটাকে বিবিধ বলা হয়। তো এখানে অনেকগুলো টপিক আমি অ্যাড করছি, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, আরও দু একটা জিনিস আছে। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন যেগুলো অনেক জিকে বইতে দেখবো যে ছড়াই ছিটা আছে, বা এক একটা টপিকের উপর অনেকগুলো ইনফরমেশন, কিন্তু সবগুলো ইনফরমেশন লাগে না আমাদের, ওই একটা দুইটা লাইন লাগে, এবং যে একটা দুইটা লাইন আসলে লাগে আমি সে একটা দুইটা লাইন নিয়ে আসছি, এগুলো বললেই না। হ্যাঁ, এবারে কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। ওকে, তো এখানে দেখো প্রথমে কি বলছে, প্রথম গভর্নর জেনারেল, এটা কাদের গভর্নর? ইংরেজদের। হ্যাঁ, তো যখন ইংরেজরা দেশে শাসন শুরু করে তখন ইংরেজদের প্রথম গভর্নর জেনারেল ছিল কে? ওয়ারেন হেস্টিংস। খুব ইম্পর্টেন্ট, কে ছিল? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, আর তারপরে দেখো যে প্রথম ছিল, প্রথম গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস, তাহলে শেষ কে ছিল সেটা মনে রাখা লাগবে। শেষ গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে বলছে চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন, দুইটা কিন্তু একই জিনিস। চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন, আসলে চিরস্থায়ী বন্দোবস্তরই একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমের ভিতরে একটা আইন ছিল, সেটাকে বলা হয় সূর্যাস্ত আইন। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন করতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত কে করে? সেটাও লর্ড কর্নওয়ালিস। আর যদি বলে যে সূর্যাস্ত আইন কে করে, সেটাও লর্ড কর্নওয়ালিস বা কর্নওয়ালিস। ঠিক আছে, এখন কথা হলো যে সূর্যাস্ত আইন জিনিসটা আসলে কি। তো আমি যেটা বলতেছিলাম যে তখন তো আসলে ইংরেজরা শাসন করত, কিন্তু শাসন করা তো কাদের দিয়ে? বাঙালিদের দিয়ে। ঠিক আছে, বা এই দেশের মানুষদের দিয়ে। তা আলটিমেটলি হইতো কি যে ইংরেজরা কিন্তু মেইন মনে করো যে দড়িটা ধরে আছে ওপর থেকে, যে পুরা ভারতবর্ষকে তখন তারা কন্ট্রোল করতেছে। কিন্তু তারা কি করতো, প্রত্যেকটা এলাকায় জমিদার রেখা দিত। জমিদারগুলা কিন্তু ইংরেজ ছিল না, তারা কিন্তু এই দেশের মানুষের ছিল। ঠিক আছে, ওকে, তো বাঙালিদেরই আসলে জমিদার বানাই দিছে জায়গায় জায়গায়। তো তারা কি করতো, একটা আইন করছে, সেটা হলো যে সারা বছরে যে খাজনা, খাজনা তো তুলবে জমিদাররা, সেটা তো আর ইংরেজরা তুলবে না, কিন্তু খাজনা তুলবে জমিদাররা, এবং সেই খাজনা কি করা লাগবে? ইংরেজের কাছে জমা দেওয়া লাগবে। তো এই যে খাজনা জমা দেওয়ার একটা ডেট ছিল, যে অমুক মনে করো যে বলছে যে প্রত্যেক বছরে ডিসেম্বরের 30 তারিখে জমা দেওয়া লাগবে, এবং ডিসেম্বরের 30 তারিখ কখন পর্যন্ত জমা দেওয়া যাবে? সূর্যাস্ত পর্যন্ত। ঠিক আছে, এভাবে বলে দিত যে ডিসেম্বরের 30 তারিখের সূর্যাস্ত পর্যন্ত টাইম, সূর্যাস্তের আগ পর্যন্ত কি করা যাবে? সেই খাজনা জমা দেওয়া যাবে। যদি সূর্যাস্তর পর হয়ে যাইতো, সূর্যাস্তর পরে যদি জমা দিতে যাইতো তখন আর জমা নিত না, তখন কি করতো? সেই জমিদারের জমিদারি কেড়ে নিত। ঠিক আছে, এটাই ছিল আসলে সূর্যাস্ত আইন, যে সূর্য এক বছরের একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে কি করা লাগবে? তাদের সকল হিসাব আঁকা, হিসাব টিসাব কি করা লাগবে? পরিশোধ করা লাগবে। হ্যাঁ, ওকে, করগুলোকে পরিশোধ করা লাগবে। ওকে, তো যাই হোক, দেখো তারপর কি বলছে, নীল বিদ্রোহ। ঠিক আছে, আমরা জানি যে বাংলায় অনেকদিন কি করাইছিল, ইংরেজরা নীল চাষ করাইছিল। কতদিন? প্রায় 100 বছর। ঠিক আছে, প্রায় 100 বছর। ওকে, এবং এই যে নীল চাষ করছিল, পরবর্তীতে একটা সময় তারা অতিষ্ঠ হয়ে যায় বাঙালিরা, এবং কি করে? এর বিরুদ্ধে অ্যাকশনে যায়। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। দেখো, আচ্ছা এখানে যেখানে একটু ভুল আছে আমি চেক করে নিলাম। হ্যাঁ, এটা হলো 1859 হবে। আমি ভালো করে লিখে দেই, এটা 9 হবে না, 8 হবে। ঠিক আছে, তো দীর্ঘ 100 বছর আসলে নীল চাষ করানোর পরে পরবর্তীতে নীল চাষের একটা বিদ্রোহ করে, এই নীল চাষ আর করবে না। সেটা কবে? 1859 সালে শুরু করে, এবং সেটা 1862 সাল পর্যন্ত চলে। ঠিক আছে, ওকে, তো যদি বলে নীল বিদ্রোহ শুরু হয় কবে? 1859, আর নীল বিদ্রোহের অবসান ঘটে কবে? 1862 সালে। কেমন? ওকে, তারপরে দেখো নিচে আসে, এখানে বলছে কি যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল কি? সিপাহী বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট। কত সালে? 1857 সালে। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই না? এবং এই যে সিপাহী বিদ্রোহ হয়, এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিল কে? মঙ্গল পান্ডে। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে দেখো বলছে অসিংহ অসিংহ বা কি বলে যে অসহযোগ আন্দোলন যেটা, হ্যাঁ, সেটা এই আন্দোলনের জনক কে ছিল? সেটা ছিল মহাত্মা গান্ধী। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখি। ঠিক আছে, ওকে, এটা অসিংহ হবে না, অহিংস হবে। হ্যাঁ, এগুলো টাইপিং মিস্টেক হয়েছে একটু, অহিংস হবে, অহিংস। ওকে, তো অসিংহ না।
ওকে, যাই হোক, অহিংস বা অসহযোগ আন্দোলনের জনক ছিল মহাত্মা গান্ধী, এটা একটু মনে রেখো। এবং আরেকটাই ইম্পর্টেন্ট আন্দোলন আছে, সেটা হলো বাংলায় ফরাইজি আন্দোলন। এই ফরাইজি আন্দোলন আসলে কি কি জন্য হয়েছে এগুলো তোমাদের আসবে না, কারণ তোমাদের তো ব্যাখ্যা করতে বলবে না, ঠিক আছে। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন, সেটা হবে হাজী শরীয়তুল্লাহ। খুবই ইম্পর্টেন্ট এটা, কারণ এটা বিসিএস এ বেশ কয়েকবার আসছে, বিসিএস এও আসছে, এবং মনে করো যে বেশ কয়েকটা ভর্তি পরীক্ষাতেও আসছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলো একটু পড়ো। তারপরে আসছে এখন মুসলিম লীগ প্রতিষ্ঠা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হবে 1906 সালে, ঠিক আছে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, আর 1906 সালে কি হয়, মুসলিম প্রতিষ্ঠা হয়। এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা কে করেন, নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহকে কেউ চেনো? এদের ঢাকার ভিতরে 3টা টপ লেভেলের মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, আর কি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এই যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেটা আসলে কি এই নওয়াব সলিমুল্লাহর নাম অনুযায়ী করা হয়েছিল, কেমন? ওকে, তো আলটিমেটলি ওকে, আচ্ছা দেখো, তারপর দেখেন কি বলছে, যে প্রকৃত নাম আসলে কি ছিল মুসলিম লীগের, নিখিল ভারত মুসলিম লীগ। হ্যাঁ, মুসলিম লীগের প্রকৃত নাম ছিল কি, নিখিল ভারত মুসলিম লীগ। ওকে, এখন দেখো এখানে বঙ্গভঙ্গ হ্রদ আর ঢাবি, এগুলো নিয়ে একটু ইনফরমেশন দেওয়া আছে, আমরা অলরেডি যদি পড়ে আসছি বঙ্গভঙ্গ হ্রদ নিয়ে, ওইগুলো আবার এখানে বলছে। হ্যাঁ, দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে, 1905 সালে। কে করেন, লর্ড কার্জন, পড়ে আসছে অলরেডি। তারপর বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশের রাজধানী কি হয়, ঢাকা। দেখো এখানে বলছে যে বঙ্গভঙ্গের ফলে 2টা নতুন প্রদেশ ছিল, আমি যেটা বলছিলাম, একটা হলো পশ্চিমবঙ্গ, একটা হলো কি পূর্ববঙ্গ। এখানে বলছে দেখো যে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন 2টি প্রদেশ, একটা হলো পূর্ববঙ্গ আর একটা হলো কি আসাম, ঠিক আছে। এখানে আসামও থাকতে পারে অপশনে, বা পশ্চিমবঙ্গ থাকতে পারে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ থাকবে, যেটা থাকবে অপশনে সেটা দেখাবা, ঠিক আছে। তাহলে 2টা প্রদেশ তৈরি হলে, এর ভিতরে যে পূর্ববঙ্গটা তৈরি হলে, পূর্ববঙ্গের রাজধানী কি ছিল, সেটা ছিল ঢাকা, ঠিক আছে, এটা একটু মনে রেখো। তারপরে দেখো রাখি বন্ধন অনুষ্ঠান, এই যে হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে রাখি বন্ধন হয়, ঠিক আছে। আবার এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই 2টা জিনিসই মানে সূচনা করছিল কবে, বঙ্গভঙ্গের মাধ্যমে, ঠিক আছে। বঙ্গভঙ্গের মাধ্যমে রাখি বন্ধন অনুষ্ঠান তৈরি হয়। আবার এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ যে বানাইছিল, সেটা কবে বানাইছিল, এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতেই বানাইছিল, কেমন? ওকে, তারপরে এখানে বলছে কি যে বঙ্গভঙ্গ হ্রদ, এটা আমার পড়ে আসছে কবে করা হয়, 1911 সালে। কে করেন, লর্ড হার্ডিঞ্জ। এবং অপশনে যদি লর্ড হার্ডিঞ্জ না থাকে, তাহলে বলবা যে পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ, কারণ লর্ড হার্ডিঞ্জের ওই টাইমে শাসনকর্তা ছিল হলো পঞ্চম জর্জ, ঠিক আছে। কারণ আমি দেখলাম যে বিসিএস এর একটা প্রশ্ন আসছে, বঙ্গভঙ্গ রদ করেন কে, সেখানে অপশনে লর্ড হার্ডিঞ্জ ছিল না, ছিল রাজা পঞ্চম জর্জ, এবং সেটাই রাইট অ্যান্সার ছিল। হ্যাঁ, তো এটা একটু মনে রেখো, যে বঙ্গভঙ্গ রদ করেন আমরা ম্যাক্সিমাম জানি লর্ড হার্ডিঞ্জ, কিন্তু রাজা পঞ্চম জর্জ, এটা একটু মনে রাখা লাগবে, কেমন? ওকে, তারপরে দেখো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠন করা হয় কোন কি বলে কমিটি, নাথান কমিশন। কত সালে, 1912 সালে। সদস্য কতজন ছিল, 13 জন, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1921 সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা রাখে কে, নওয়াব স্যার সলিমুল্লাহ, ঠিক আছে। ওকে, তারপর আসো প্রাদেশিক নির্বাচন, ঠিক আছে। প্রাদেশিক নির্বাচন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হলো প্রাদেশিক নির্বাচনটা ছিল আসলে ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম নির্বাচন। তাহলে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন কোনটা, সেটা হলো প্রাদেশিক নির্বাচন। প্রাদেশিক নির্বাচন কত সালে হয়, 1937 সালে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে ওই যে 1937 সালে যে নির্বাচন হবে, এই জন্য একটা নতুন দল গঠন করা হয়, সেই দলের নাম ছিল কৃষক প্রজা পার্টি। কি ছিল, কৃষক প্রজা পার্টি। কত সালে গঠিত হয়েছিল, 1 বছর আগে, 1936 সালে। এবং এই দলের সভাপতি কে ছিল, এ কে ফজলুল হক, ঠিক আছে। ওকে, এবং এ কে ফজলুল হক কি ছিল, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, খুবই ইম্পর্টেন্ট। যদি বলে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে, কে ফজলুল হক। আবার যদি বলে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে, সেটা ফজলুল হক। এখানে কিন্তু 2টা প্রশ্ন হতে পারে, ঠিক আছে, মার্ক করে দিয়ে। একটা হলো যে পূর্ব বাংলার প্রথম, একটা হলো কি অবিভক্ত বাংলার প্রথম, 2টাই কিন্তু এ কে ফজলুল হক, ঠিক আছে। এবং এই যে 1937 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে ফজলুল হকের মার্কা কি ছিল, বা প্রতীক কি ছিল, হুক্কা, ঠিক আছে। যেমন আওয়ামী লীগের মার্কা কি, নৌকা, তাই না, জিতবে আবার নৌকা। ওকে, ঠিক সেরকম ফজলুল হকের নির্বাচন প্রতীক কি ছিল, হুক্কা। তারপরে দেখো এখানে বলছে যে নারীর প্রথম ভোটাধিকার প্রয়োগ করা হয় প্রাদেশিক নির্বাচনে, নারীর আগে ভোট দিতে পারতো না, ঠিক আছে।
তো এই নারীরা সর্বপ্রথম ভোট দিতে পারে কবে? এই 1937 সালের প্রাদেশিক নির্বাচনে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে বলছে দেশ ভাগ পাকিস্তান আমলের সূত্রপাত। ঠিক আছে, এখন আমরা একটু পাকিস্তান আমলে ঢুকি। তো দেখো এখানে বলছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? 14 আগস্ট। তারপরের দিনই ভারত রাষ্ট্রের জন্ম হয় 15 আগস্ট। ঠিক আছে, তাহলে 14 তারিখে পাকিস্তান স্বাধীন হয়, 15 তারিখে কি হয়? ভারত স্বাধীন হয়। ঠিক আছে, এরকম আর কি। ওকে, তারপর দেখো বলছে কি যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী, খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ, খুব ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনগুলো কিন্তু কখনো ভোলা যাবে না। ঠিক আছে, এগুলো ভোলার কোনো ওয়ে নাই, এগুলো লাগবেই, টিটিএম করে পড়বে, একদম টানা টানা মুখস্থ। তারপর কি বলছে? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ইস্কান্দার মির্জা। তারপরে দ্বি জাতি তত্ত্বের ঘোষণা দেয় কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এটা নিয়ে একটু কথা বলি, দ্বি জাতি তত্ত্ব জিনিসটা আসলে কি? দ্বি মানে কি বলতো? দ্বি মানে দুই, জাতি তত্ত্ব মানে আসলে বুঝাইতেছে জাতির উপর একটা তত্ত্ব দিছিল। দ্বি জাতি মানে দুই জাতি। হ্যাঁ, দুই জাতি ওই সেম জিনিস, যেটা বললাম যে তখন দুইটা জাতি বলতে আসলে একটা জাতি মুসলমান, একটা জাতি হিন্দু ছিল। ঠিক আছে, তো দ্বি জাতি তত্ত্ব ঘোষণা করছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তার মানে সে বুঝাইছিল যে মানুষ ন্যাংরা হোক, খোরা হোক, কালা হোক, ধলা হোক, সেটা মেটার না, সে মুসলিম নাকি হিন্দু সেটা মেটার। ঠিক আছে, এটা আসলে ছিল দ্বি জাতি তত্ত্বের মেইন কথা। তারপরে দেখো বলছে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় লাখনৌ চুক্তির মাধ্যমে। তখন হিন্দু এবং মুসলমান দুইটা জাতি ছিল, তুমুল পরিমাণে মনে করছে তখন দাঙ্গা চলতেছিল দুইটার ভিতর। ঠিক আছে, সেই পরিমাণে দাঙ্গা চলতেছিল এবং এই দাঙ্গাটাকে পরবর্তীতে আসলে ঠান্ডা করা হয় এই লাখনৌ চুক্তি মাধ্যমে। লাখনৌতে একটা চুক্তি হয়, যেটা লাখনৌ চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, এটার মাধ্যমে আসলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো বলছে যে কৃষক প্রজা পার্টি গঠন করে কে? ফজলুল হক, আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, তারপরে বলছে দেখো এটা উংলা হয়ে গেছে, এটা বাংলা হবে। হ্যাঁ, বাংলায় ঋণ সালিসি আইন প্রবর্তন করে এবং লাহোর প্রস্তাবের উপস্থাপক হলে কে? ফজলুল হক। আমরা কিন্তু একে ফজলুল হকের অনেক কিছু বললাম, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বলছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে? প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? একে ফজলুল হক। আর শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঠিক আছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ঠিক আছে, এই যে সলিমুল্লাহ নামে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী নামে কি? সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো। তারপরে দেখো বলছে কি লাহোর প্রস্তাব। আর একটা কথা বলি, এটা ইম্পর্টেন্ট, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি 1921 সালে, এখানে আমি একটা জিনিস লেখা দিই, এটা একটু মনে রাখো। ইলা মিত্র নামে একজন মেয়ে ছিল বা একজন ছাত্রী ছিল, যেটা ছিল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। ইলা মিত্র আমি লিখে দিই এখানে। হ্যাঁ, ইলা মিত্র। ঠিক আছে, কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্টুডেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখা লাগবে। ইলা মিত্র মানে স্টুডেন্ট না, সরি, ছাত্রী। ছাত্র তো আগে অনেক ছিল। তোমাকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীকে, সেটা হলো ইলা মিত্র। ওকে, তারপর এখন আসি আমরা লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব কে করছিল? এটাও করছিল কে? ফজলুল হক। এবার ডেটটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 23 মার্চ 1940। দেখো আমি কিন্তু ডেট খুব একটা পড়াই না, শুধু সাল, কিন্তু ডেট যেগুলো দিয়ে একটা দিছি সেগুলো পড়াই লাগবে। ঠিক আছে, ফাঁকি দেওয়ার কোনো ওয়ে নাই। তারপর কি বলছে দেখো, যে কে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয়েছিল কোথায়? লাহোর। যে লাহোর প্রস্তাব করা হয়, ওই লাহোর প্রস্তাবে দেওয়ার টাইমে আসলে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় এবং তার নাম কি হয়? শেরে বাংলা কে? ফজলুল হক। হ্যাঁ, ওকে। এবং বলছে দেখো স্বতন্ত্র বাংলাদেশের বীজ লুকায়িত ছিল লাহোর প্রস্তাবে, খুব ইম্পর্টেন্ট। স্বতন্ত্র বাংলাদেশ বলতে স্বাধীন বাংলাদেশকে বোঝায়। এই যে স্বাধীন যে বাংলাদেশ আমরা এখন পাইছি, এই স্বাধীন বাংলাদেশ পাবো কিনা সেটা সূচনা ঘটছিল এই লাহোর প্রস্তাবের মাধ্যমে। ঠিক আছে, তখনই আসলে কিছু কিছু দাবি করা হয়, যেটার মাধ্যমে বোঝানো হয় যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র দিচ্ছি। তো লাহোর প্রস্তাবটা যদি না হইতো, হয়তো আমরা এখনো পরাধীনে থেকে যেতাম। ঠিক আছে, একটু মনে রেখো। তারপর দেখো বলছে এখানে আমি দুইটা ইনফরমেশন যেটা অলরেডি পড়ে আসছি, কিন্তু এক্সট্রা করে মার্ক করে দিচ্ছি, কারণ দুইটা প্যাচ লেগে আছে, প্যাচ লাগানো যাবে না, খুব ইম্পর্টেন্ট। একটা হলো মোহাম্মদ আলী জিন্নাহ কি প্রস্তাব করছিল? দ্বি জাতি তত্ত্ব। তাহলে দ্বি জাতি তত্ত্ব প্রস্তাব করে কি? মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, দেখো জিন্নাহ এখানে তো দুইটা দন্তন্য আছে, যেহেতু দুইটা দন্তন্য আছে এই জন্য সে কি করছিল? দ্বি জাতি তত্ত্ব প্রবর্তন করছিল। আর এখানে কি লাহোর প্রস্তাব? লাহোর প্রস্তাব কে করেন? স্যার এ কে? ফজলুল হক। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে। তারপর আজকে আমাদের লাস্ট টপিক 50-এর মন্বন্তর। আমরা 76-এর মন্বন্তর পড়ে আসি, দুর্ভিক্ষ ছিল একটা, 50-এর মন্বন্তর পড়ব। 50-এর মন্বন্তর একটা কি? দুর্ভিক্ষ। কি ছিল? এটাও কিন্তু একটা দুর্ভিক্ষ ছিল। হ্যাঁ, ওকে।
50-এর মনন্তর কত হয়? ইংরেজি সাল ছিল 1943 আর বাংলা সাল ছিল কি 1350। এই 1350, এই 50 থেকে আসলে কি এই 50-এর মনন্তর কথাটা আসছে, ঠিক আছে? বাংলা থেকে কিন্তু আসে নাই, সরি ইংরেজি সাল থেকে কিন্তু আসে নাই, কিন্তু আমাদের দুইটা ডেটই মনে রাখা লাগবে। এবং এই ক্ষেত্রে ইংরেজি সালগুলো বেশি দরকার, কারণ 50 কথাটা দেখে পোলাপান 1350 দেখাইতে পারবে ইজিলি, কিন্তু ইংরেজিটা পোলাপান ভুল করে, ঠিক আছে? পোলাপান দেখা যায় দেখায় আসে 1950, অপশন 1950 থেকে পোলাপান 1950 দেখায় দিয়ে আসে, কিন্তু এটা কিন্তু ভুল। সেজন্য আমাদের বাংলা এবং ইংরেজি দুইটাই মনে রাখা লাগবে। এবং এই যে 50-এর মনন্তর যে হয়, 50-এর মনন্তর বা এই দুর্ভিক্ষের উপর এক নাটক তৈরি করা হয়, নাটকটার নাম ছিল নেমেসিস। কি ছিল? নেমেসিস। এবং নেমেসিসে নাটকটা রচনা করছিল নুরুল মোমেন। কে? নুরুল মোমেন। অপশনে দেখবা যে আছে কি নুরুল আমিন, নুরুল আমিন, কিন্তু এটার নাম কিন্তু আমিন না, আমিন না, কিন্তু কি মোমেন। যেমন আমি এই প্রশ্নটা দিব তোমাদের, এর পরীক্ষার যা যে হবে, এই পরীক্ষায় আমি নুরুল আমিন এই প্রশ্নটা দিব যে নেমেসিস নাটকটি রচনা করেন কে, এবং সেখানে আমি একটা অপশন দিব নুরুল আমিন, ঠিক আছে? যাও একটা প্রশ্ন ফাঁস করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে 50-এর মনন্তর প্রেক্ষিতে একটা নাটক করছিল কি নেমেসিস। নেমেসিস নামে কিন্তু একটা ব্যান্ড আছে বাংলাদেশে, জানো? গানের ব্যান্ড। গান শুনছো কি কেউ? তারা শোনো, তারা তো ভালো, যারা শোনো না তারা আরো ভালো। আচ্ছা দেখো, তারপরে এখানে আরো দুইটা ইনফরমেশন আছে আমাদের, একটু দেখি কি বলছে এখানে। যে ম্যাডোনা, ম্যাডোনা 43 চিত্রকর্মের প্রেক্ষাপট 50-এর মনন্তর। ম্যাডোনা 43 নামে একটা চিত্রকর্ম ছিল, বা একটা পিকচার ছিল, একটা আর্ট ছিল, হ্যাঁ? একটা মনে করো যে মানুষ, মনে করো যে এখানে হামাগুড়িতে বৈশা ছিল, ঠিক আছে? হামাগুড়িতে বৈশা ছিল, এরকম একটা মনে করো যে ছবি ছিল। হামাগুড়ি মানে যেভাবে বৈশা ছিল, জীর্ণ শীর্ণ অবস্থা, গায়ে কোনো পোশাক নাই, মানে লুঙ্গি আছে, মানে বুঝাইতেছে দুর্ভিক্ষের ভিতরে চলতেছে আর কি, এরকম একটা চিত্র ছিল। যে চিত্র নাম ছিল হলো কি ম্যাডোনা 43 বা ম্যাডোনা 43। তোমরা চাইলে গুগল করতে পারো, গুগলে ম্যাডোনা 43 লেখলেই দেখবা যে ওই পিকচারটা চলে আসবে। এবং এই পিকচারটা আঁকাই ছিল হলো বিখ্যাত চিত্রকার জয়নুল আবেদিন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ম্যাডোনা 43 কোন প্রেক্ষাপট আঁকানো হয়? 50-এর মনন্তর। দেখো যে 43 সালে, এখানে ম্যাডোনা 43 নামটা আসলে দেওয়া হয়েছিল আবার কোনটা? ইংরাজি সাল অনুযায়ী 1943 সাল। এই 43 থেকে ম্যাডোনা 43 নামটা আসছে, কিন্তু 50-এর মনন্তর নামটা আসছে কিসের থেকে? বাংলা সাল থেকে, হ্যাঁ? এটা একটু মনে রেখো। ম্যাডোনা 43 আঁকাই ছিল কে? জয়নুল আবেদিন। ওকে, যাই হোক, এই পর্যন্তই ছিল আমাদের আজকের টপিক, ঠিক আছে? আমরা পড়লাম। এখন বলো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস নিয়ে, যে ভাই এটা বুঝি নাই বা এখানে বুঝাই দেন একটু, বলো। আর যদি ক্লিয়ার হয় সেটাও জানাও যে ভাই ক্লিয়ার। ওকে, যাই হোক, এই পর্যন্তই ছিল আমাদের আজকের টপিক, ঠিক আছে? হ্যাঁ নাফিস হক 1 পয়েন্ট পেয়ে গেছে, ঠিক আছে? ওকে, সবাই বলতেছে যে ভাই ক্লিয়ার। ওকে, সূচনা কবির ক্লিয়ার বলতেছে, অনেকে বলতেছে ক্লিয়ার। না, আমি যতটুকু পড়াইছি ততটুকু, হ্যাঁ? ওই যে নাফিসাক বলতেছে যে পাকিস্তান শাসন আমল কি পুরোটুকু পড়া লাগবে না, আমি যতটুকু পড়াইছি ততটুকু। পাকিস্তান আমল আসলে মেনলি শুরু হবে কালকে থেকে। পাকিস্তান আমল এখানে অনেক কিছু পড়বো আমরা, পাকিস্তান আমলের মুখ্যমন্ত্রী এই সেই হ্যান ত্যান সবকিছু আছে, এত কিছু লাগবে না। আমি যতটুকু পড়াইছি জাস্ট ততটুকু পড়বা, ঠিক আছে? এতটুকুই আসবে। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ওকে।
ভালো থাকো সবাই, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।